বারবার প্যালেস্টাইনে আক্রমণ হচ্ছে, গাজায়, এবং একেবারে যে ত্রাণবাহী জাহাজেও শেষ পর্যন্ত আক্রমণ, যেখানে খাবার এবং ওষুধপত্র নিয়ে যাওয়া হচ্ছিল, কি বলবেন সেই দাবিতে বারবার আপনার রাস্তায়? ফ্যাসিবাদের লক্ষণ তো এগুলোই। ফ্যাসিবাদ যে কোনো যুক্তিকে বিনাশ করে দেয়, এবং তার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকের দিনের যা লড়াই, তো লড়াই ভবিষ্যৎ প্রজন্ম যাতে লড়াই করার মতো বেঁচে না থাকে তার পরিকল্পনা করে। এই যে নারী এবং শিশুদের ওপর এই আক্রমণের কারণ তো তাই। এথনিক ক্লিনজিং যে শব্দটা ওরা ব্যবহার করছে, তার মূল কথা হচ্ছে যে আমি এই প্রজন্মে যা লড়াই হচ্ছে আমি তো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, দুর্মুষ করছি। নারী না থাকলে, শিশু না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের লড়াই কে করবে? ওই জায়গায় যাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে প্যালেস্তাইন, তার মানুষজন, তার জনপদ, তার জন্যে তারা এই চেষ্টাটা করছেন, এবং আন্তর্জাতিক নিয়মনীতির ন্যূনতম তোয়াক্কা না করে। এবং এটাতে যেটা উল্টো এফেক্ট হচ্ছে, যেটা ওরা ভাবতে পারেননি, যে এরকম বহু মানুষ, বহু দেশ যারা এতদিন অবধি একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল, একটা আপাত নিরপেক্ষ, আমি কোনো ঝামেলায় যাব না এরকম ভাবনা অবস্থান করছিল, সেই রকম দেশগুলো পর্যন্ত তারা এই বিষয়ে প্যালেস্তাইনের পাশে দাঁড়াচ্ছে। তারা প্যালেস্তাইনকে স্বীকৃতি পর্যন্ত দিয়েছে। এরকম বেশ কয়েকটি দেশ আছে যারা এই সময় প্যালেস্তাইনকে স্বীকৃতি পর্যন্ত দিয়েছে। কারণ যে ধরনের ফ্যাসিবাদী আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তাতে গোটা বিশ্বের মানুষ বুঝেছেন যে এই জিনিস যদি কোনোদিন তাদের দেশের ওপর এসে পড়ে সেটা ভয়ঙ্কর হয়। ফলে আজকে গোটা পৃথিবী জুড়ে মানুষ, ইতালিতে হোক, গ্রিসে হোক, ভারতবর্ষে হোক, অন্যান্য জায়গায় হোক, গোটা পৃথিবী জুড়ে মুক্তিকামী মানুষ, যুক্তিবাদী মানুষ, তারা হচ্ছে যে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়াচ্ছেন। দাদা, আমি একটু আগে ফেসবুক লাইভ করছিলাম, সেখানে অসংখ্য মানুষ তারা এসে কমেন্ট করছেন যে এই যে বামপন্থী দলগুলো, তারা প্যালেস্তাইনে কিছু হলে তারা রাস্তায় নামে, কিন্তু যখন এই রাজ্যে মুর্শিদাবাদ বা অন্য কোথাও যখন দাঙ্গার পরিস্থিতি হয়, মোথাবাড়ি, তখন কেন আপনারা রাস্তায় নামেন না? এটা আপনার চ্যানেলে হোক বা অন্য যে কোনো চ্যানেলে হোক, যে কোনো মানুষ যিনি এই প্রশ্নটা করছেন, সকলের অধিকার আছে প্রশ্ন করা। তারা সেই সময় যখন মুর্শিদাবাদের ঘটনা ঘটেছিল, যখন মালদার ঘটনা ঘটেছিল, যখন বাংলাদেশের ঘটনা ঘটেছিল, সেই সময় আপনার চ্যানেল হোক, অন্য চ্যানেল হোক, আমাদের বামপন্থী পার্টিগুলোর, সংগঠনগুলোর যা সোশ্যাল মিডিয়া ইত্যাদি আছে, সেগুলো দেখে নিতে পারেন। সেই সময় দাঁড়িয়ে বামপন্থীরা লাগাতার এই প্রশ্নে লড়াই করেছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা হচ্ছে যে রক্ষা করতে হবে। বাংলাদেশের সময় করেছে, মুর্শিদাবাদের সময় করেছে, মালদার সময় করেছে, পরপর করেছে। কেন করেছে? কারণ গোটা পৃথিবী জুড়ে সংখ্যালঘুরা যে আক্রমণের শিকার হচ্ছেন, সেই আক্রমণ থেকে তাদের বাঁচানোটাই যে কোনো যুক্তিবাদী মানুষ, বামপন্থী মানুষ, মুক্তচিন্তার মানুষ যারা আছেন, তাদের এইটাই কাম্য যে আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো। ফলে বাংলাদেশের ঘটনাতেও আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু যাদের আসলে এই যে আইটি সেল হোক ইত্যাদি হোক, তাদের আসলে আইটি সেল ইত্যাদি তাদের যা ভাবনা, সেই ভাবনায় তারা ক্রমাগত মিথ্যে প্রচার করে যাবেন, এবং গোয়েবলসের কায়দায় একই মিথ্যে 10 বার বললেন। ফলে আপনি যতই ফেসবুকে লিখুন কি অন্য চ্যানেলে লিখুন, ওরা হচ্ছে যে একই রকমভাবে মিথ্যে কথা বলে 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 লোকের মধ্যেই ভাবনা তৈরি করার চেষ্টা করবে। আর আমরাও লাগাতার লড়াই আন্দোলনের মধ্যে থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ঘৃণা ছড়িয়ে মানুষের মন জেতা যায়। শুধুমাত্র সংখ্যালঘুদের পাশেই কি দাঁড়াচ্ছেন, নাকি যখন সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে, যখন মুর্শিদাবাদে, তখনও কি আপনারা রাস্তায় নামছেন? সংখ্যালঘু মানে শুধু ধর্মীয় সংখ্যালঘুর কথা না। যিনি কোনো একটা জায়গায় আক্রান্ত হচ্ছেন, তিনি তো ওই এলাকায় সংখ্যালঘু হয়ে পড়ছেন। আজকে বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটছে, সেখানকার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। ভারতবর্ষে কোনো একটা ঘটনা ঘটছে, সেখানকার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। এটা শুধু ধর্মীয় সংখ্যালঘু না, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে অংশের মানুষ, বা মুখের ভাষার জন্যে পিছিয়ে পড়া যে অংশের মানুষ, আজকে পশ্চিমবাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা যে সমস্যার মধ্যে পড়ছেন, তার ভাষাটা সেখানে সংখ্যালঘু, সেই হিসেবে তাকে সমস্যা তৈরি করার চেষ্টা হচ্ছে। ফলে যে কোনো মানুষ যিনি বিপদে পড়ছেন, তার পাশে দাঁড়ানোটা বামপন্থীদের কর্তব্য। বামপন্থীরা সেটা ঐতিহাসিকভাবে করবে। জ্যোতিবাবুর একটা কথা ছিল, এই 80-র দশকে এই ধরনের কিছু সমস্যা ইত্যাদি হওয়ার পর, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর চারিদিকে আগুন জ্বলছিল, তখন পশ্চিমবাংলায় বামপন্থীরা সেই সময়ে যারা আক্রমণের শিকার হচ্ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিল। তারপর একটা নির্বাচনের ফলাফল একটু খারাপ হলো, অনেকে বললেন যে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের উচিত হয়নি। জ্যোতিবাবু বলেছিলেন যে একটি ভোটও না পেলেও আক্রান্ত মানুষের পাশে, সংখ্যালঘু মানুষের পাশে, নিপীড়িত মানুষের পাশে বামপন্থীদের দাঁড়াতে হবে। এইটাই ইতিহাসের শিক্ষা। একেবারে দাদা, লাদাখকে স্বশাসিত রাজ্য করতে হবে, এই নিয়ে সোনাম ওয়াংচুকের যে আন্দোলন, সেই আন্দোলনের মাঝে আমরা দেখলাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি, এবং তাকে গ্রেপ্তার করা হলো। কি বলবেন এই নিয়ে? বিজেপি প্রতিদিন নিজেকে প্রমাণ করছে তারা কতখানি স্বৈরাচারী হতে পারে। সেই প্রমাণ করার অন্যতম অংশ হিসেবে এই যে পরিবেশবিদ,
এই সোনাম ওয়াংচুক যিনি দীর্ঘদিন এলাকায় পরিবেশ আন্দোলন ইত্যাদির জন্য লড়াই করছেন, সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করছেন, তাকে হচ্ছে যে আক্রান্ত হতে হলো। এবং কেন, কী কারণে তাকে যোধপুর নিয়ে যাওয়া হলো, কেন তার পরিবারের কাছে কোনো খবর নিতে দেওয়া হলো না, এই প্রসঙ্গগুলো উঠছে। আজকে উনি যে দাবি নিয়ে লড়াইয়ের কথা বলছেন, এর মধ্যে কয়েকটা দাবিতে বিজেপি তার শেষ নির্বাচনের ইস্তেহারে পর্যন্ত রেখেছে। তাহলে নির্বাচনী ইস্তেহারে রাখা দাবি, সেইটা নিয়ে যখন কোনো মানুষ লড়াই করছেন যে তুমি ইস্তেহারে যা লড়াই করেছিলে, ইস্তেহারে যা কথা দিয়েছিলে সেইটা এখন পালন করো, সেই পালন করার প্রশ্নে গিয়ে বিজেপি পিছিয়ে পড়ছে কেন? তাহলে আসলে ওই যে অমিত শাহ বলেছিলেন যে গোটাটাই আসলে জুমলা, আমরা কাজের কাজ কিছু করব না, এমনি বাতেলা দিয়ে চলে যাব, আর ভোট পেরিয়ে গেলে ওগুলো কেউ মনে রাখবে না। এই জুমলাবাজির বিরুদ্ধে যারা লড়ছেন তারা কোনো কালে বিজেপির পক্ষে ছিলেন কি বিপক্ষে ছিলেন গুরুত্বপূর্ণ না, এই জুমলাবাজির বিরুদ্ধে মানুষকে লড়তে হবে। কারণ কালকে যে কোনো মুক্ত চিন্তার মানুষ বিজেপি যে কথাগুলো বলেছে, সেই এই যে 15 লাখ টাকা ওরা দেওয়ার কথা বলেছে, আজকে যদি যে কোনো বিজেপির সমর্থক কেউ বলেন যে মোদী সরকার 15 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল কিন্তু ওরা দিল না, ওরা জুমলাগিরি করছে, তাহলে যদি কাউকে গ্রেপ্তার করে নেওয়া হয়, তাহলে যে মুক্ত চিন্তার ওপর আক্রমণ হয়, তাহলে যে সাধারণ মানুষের অধিকারের ওপর আক্রমণ হয়, সেই আক্রমণটা রুখে দেওয়ার জন্য বামপন্থীদের লড়তে হবে। ফলে আমরা বলেছি সোনাম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি চাই। এই মুক্তিটা না চাইলে, এই লড়াইটা না করলে, কালকে যখন আরও 5 জন আক্রান্ত হবেন, তাহলে মানুষকে ঐক্যবদ্ধ করা কঠিন হবে। ফলে এখনই মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। মহুয়া মৈত্র টুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে যে ওনার পাশে, অর্থাৎ ওনার স্ত্রীর পাশে আছেন এবং অবিলম্বে মুক্তি চাই। মহুয়া মৈত্রর রাজনৈতিক দল যিনি করেন, সেই তৃণমূল পশ্চিমবাংলায় এরকম সোনাম ওয়াংচুকের মতো এরকম বহু ঘটনা গত 12-13 বছরে ঘটিয়েছে। মুখ বন্ধ রাখা, মুক্ত চিন্তার ওপর আক্রমণ, সিনেমা সিরিয়াল বন্ধ করে দেওয়া, কথা বলতে না দেওয়া, হরেক ঘটনা যা বিজেপি গোটা দেশে করে, তৃণমূল সেই হরেক ঘটনা পশ্চিমবাংলায় করে এসছে। ফলে যে পশ্চিমবাংলায় যারা আক্রান্ত হয়েছেন, আগে তাদের পাশে মহুয়া মৈত্র গিয়ে দাঁড়ান, তারপরে বাকি কথা দেখা যায়। ওষুধপত্র, খাবার নিয়ে দেওয়া হচ্ছিল সেই প্রাণবাহী জাহাজ ফ্লোটিলাতে একের পর এক আক্রমণ। এই ফ্লোটিলা সুমুদ যেটা যাচ্ছিল সেটা মূলত মানবিকতার পক্ষ থেকেই যাচ্ছিল। 43টা জাহাজ আসলে গোটা পৃথিবীর প্যালেস্তাইনের প্রতি সংহতি তার বার্তা নিয়ে যাচ্ছিল। সেইখানে দাঁড়িয়ে যে আক্রমণ করা হয়েছে, লাস্ট একটা জাহাজ খুব কাছাকাছি পৌঁছলো, তারপর তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই গোটাটা আসলে ইসরায়েল, মার্কিন মদতপুষ্ট ইসরায়েল এবং সাম্রাজ্যবাদ তার এই শতকের সবচেয়ে ঘৃণ্যতম ঘটনা। এবং গাজায় একটা শিশু জন্মানোর আগে তার পাশের দেশ নেতানিয়াহুর দেশ, সে বলে দিচ্ছে যে ওই দেশের সবকটা শিশু আমার শত্রু। বাচ্চাটা জন্মানোর আগে তার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হচ্ছে। এই সময় দাঁড়িয়ে মানুষ হিসাবে, যে মানুষ ভাবতে পারে, যে মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে ভাবতে পারে, তার রাস্তায় নামা, প্রতিবাদ করাটাই একমাত্র পথ। গোটা ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গায় মানুষ সংহতিতে নেমেছে, একদম রাস্তায় নেমেছে। এবং সংহতি মানে এখন আর খুব নরম পদ্ধতিতে হচ্ছে তা নয়, রাস্তায় নেমে ধর্মঘট করে, বিক্ষোভ করে। এবং কলকাতার মাটি, যে মাটির সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য আছে, সেই মাটিতে আমাদের নামতেই হবে, নামতেই হতো। দিদি, আমি একটু আগে এই মিছিলটা ফেসবুকে লাইভ দেখাচ্ছিলাম, সেখানে অনেক মানুষ এসে কমেন্ট করছেন, তারা বলছেন যে বামেদের প্যালেস্তাইনের প্রতি এত টান কেন, মায়া কেন? যখন এ রাজ্যে মুর্শিদাবাদ কিংবা মোথাবাড়িতে হিন্দুরা আক্রান্ত হয়, তখন কেন আপনারা পথে নামেন না? এই রাজ্যে এবং বাংলাদেশেও যখন সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছিল, বামপন্থীরা রাস্তায় মিছিল করেছে। সে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছে, তাদেরকে আমাদের পার্টির, আমাদের বামফ্রন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন পেজ আছে, সবেতে গেলেই দেখা যাবে যে কোনো দেশের সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরু মানুষরা, আধিপত্যবাদী মানুষরা যখন আক্রমণ করে, আমরা প্রতিবাদেই থাকি। এটা ইসরায়েল প্যালেস্তাইনের জন্য একরকম আর বাংলাদেশের জন্য অন্যরকম তা নয়। ভারতবর্ষের মানুষের উপরে আক্রমণ হলে আমরা রাস্তায় থাকি, পশ্চিমবঙ্গে, কলকাতায়, মুর্শিদাবাদে, সর্বত্র। দিদি, আমরা দেখেছি যখনই এই তোমরা কোনো আন্দোলন করো বা রাস্তায় নামো, আন্দোলনের মুখ দমিয়ে দেওয়ার জন্য তোমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার একাধিক চেষ্টা হয়। এমনই আমরা দেখলাম লাদাখে সোনাম ওয়াংচুককে যেভাবে গ্রেপ্তার করা হলো, এবং তার গ্রেপ্তারির পর তার পরিবারের কাছে বা তার স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থার কোনো খবর আসছে না। ওখানে দাঁড়িয়েও আমাদের পার্টি পলিট ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। আমরা এই সময় দাঁড়িয়ে সোনাম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তির দাবি করছি এবং গোটা লাদাখের যে পরিস্থিতি হচ্ছে তাকে যাতে সুষ্ঠুভাবে সমাধান করা যায় তার জন্যও দাবি জানাচ্ছি।
আসলে সর্বত্র দাঁড়িয়ে যে কথাগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব, সেগুলোতে যদি রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে শান্তি বা সমাধানের পথে যায় না, উল্টে মানুষের মধ্যে জনরোষ তৈরি হয়, মানুষের মধ্যে তার সম্পর্কে একটা খারাপ রিয়াকশন তৈরি হয়।